ডাকপ্রিয়র চিঠি লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব সংখ্যা 16। অসময়ে একটা সুরেলা কণ্ঠ বাতাসের গুঞ্জনে ভেসে বেড়ালো। শীতের কনকনে ঠান্ডায় মানুষ সেই সুরে তাল হারালো। পথঘাটে চলা দৈনন্দিন জীবনের মানুষগুলো সেই উচ্চ কণ্ঠের গানে পা থেমে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে গানের সুরে হারাচ্ছে। ব্যক্তিটি যেন নিজের সর্বোচ্চ আবেগ ঢেলে ধরল উচ্চস্বরের গানে। সুরে সুরে গাইল, তোমারে আমি যে কত ভালোবাসি গো, বোঝাবো কেমনে বোঝাবো। তোমারে না পেলে আমি জানি গো, মরিব অকালে মরিব। ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। আমি তোমারই প্রেম ও ভিখারি, ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো, পাশে থেকো জীবনে মরণে। শীতকালীন খেজুরের রস পাহাড়িয়ান এলাকায় বেশ প্রচলিত। শীতের পিঠার সাথে যেমন খেজুরের রস খাওয়ার প্রচলন আছে, ঠিক তেমনি থানচিতে মানুষ শীতকালে কাঁচা খেজুরের রস শরীর গরম করতে পান করতে থাকে। মানুষ বলে খেজুরের রসে নেশা হয়, মানিক সওদাগর নেশা করতে চায় না। আপাতত শীত কমাতে খেজুরের রস চাই। গলা অব্দি রসে ডুবে থাকা ছোট কলসিতে টকটকে শব্দে চুমুক বসালো। এক চুমুকে কলসির অর্ধেক রস পান করেই অতি মধুর সুরে গান গাইল। মানিক সওদাগর মানুষ যেমনই হোক, তার গান এই গ্রামের সকলের প্রিয়। যে একবার শুনেছে মানিক সওদাগরের গান, সে যেন মনের অজান্তে হারিয়েছে। গান শেষ হতেই মন্টু ঝন্টু দুই সহকারীর একজন উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ভাইজান, আপনের কণ্ঠের লাহান একখানা গলা আমাগো পুরো জীবনে একখান শুনি নাই। ভাইজান, আপনে আরেকখান গান ধরেন, আমরা বাজনা বাজাই। কথাটা ঝন্টু বলল। মন্টু হাতে আরো একটা রসের হাঁড়ি নিয়ে দাঁড়িয়ে, চোখে মুখে উচ্ছ্বাস। মানিক সওদাগর, মন্টু, ঝন্টু এই তিনজন বাদে আরো তিনজন আছে, কিশোর, বেলাল, আশিক। হাতের রসের হাঁড়িগুলো রাস্তার প্রান্তে দাঁড়িয়ে থাকা খেজুর গাছ থেকে নামিয়েছে বেলাল। গাছের মালিক যদি দেখেও থাকে, বিনা অনুমতিতে মানিক সওদাগর রসের হাঁড়ি নামিয়ে খেয়েছে। তারপরও কেউ এগিয়ে এসে প্রশ্ন করবে না। এই এলাকায় থাকতে চাইলে কেউ মানিক সওদাগরকে অবমাননা করার মতো সাহস দেখাবে না। বরং এলাকাবাসী সওদাগর পরিবারকে খুব মান্য করে চলে। এবার এই মান্য করাটা লোকের ভয় নাকি অন্য কিছু, সেটা সওদাগর পরিবারের কিচ্ছু যায় আসে না। মন্টু ঝন্টুর কথায় তাল মিলিয়ে বলল, হ ভাইজান, আরেকখান গানও টান দেন। আপনের গান শুনলে পরান্ডা জুড়ায় যায়। আমরা তাল দিব ভাই, আপনি ধরেন। মানিক সওদাগর হাতের অর্ধেক হওয়া রসের হাঁড়িটা রাস্তায় ফেলে ভেঙে দিল। গাড়ির ওপর থেকে লাফিয়ে নামলেও সেই ভাঙা কলসির টুকরোর ওপর। তারপর পা খেকিয়ে বলল, মানিক সওদাগর হইল তার মর্জির মালিক। হের মর্জি ধরলে গান গাইবো, না ধরলে গাইবো না। তবু কথায় মানিক সওদাগরের মর্জি চলে না। এখন ক, আমার নূরজাহান কই? এই সড়ক দিয়া আইবো নাকি অন্য সড়ক দিয়া যাইবো? মন্টু, ঝন্টু, কিশোর, বিলাল, আশিক, সবার মাঝে আশিক বেশ বুদ্ধিমান ছেলে। হালকা পাতলা গঠনের আশিককে মানিক সওদাগরের কাজের লোকও বলা যায়। মানিক সওদাগর যখন থানচিতে থাকে না, তখন এই আশিকই মানিক সওদাগরের হয়ে এলাকায় সকল তথ্য জোগাড় করে রাখে। পরে মানিক সওদাগর এলাকায় ফিরলে সেই সব জোগাড় করা তথ্য জানায়। মানিকের কথা শেষ হতে আশিক চট করে বলল, ভাই, ভাবি এই পথ দিয়াই আইব। আমি সকালে দেখেছি তাগো কলেজে যাইতে। ফিরতি পথ তো এইটাই, এই পথ দিয়া না আইলে যাইব কই? মানিক সওদাগরের অনেকগুলো শখের মধ্যে একটা শখ তার গাড়ির প্রতি। এতক্ষণ সে কালো জিপ গাড়িটির সামনের ইঞ্জিনে বসেছিল। এখন গাড়ি সামনে দাঁড়িয়ে দুহাত কোমরে রেখে অদূরে রাস্তার দিকে তাকিয়ে বলল, দুনিয়াতে অনিশ্চিত অপেক্ষার লাহান কঠিন শাস্তি আর কিচ্ছু নাই রে আসি। তোকে ভাবি আইব কি আইব না, এই অনিশ্চয়তা লইয়া বৈশা থাহনের থেইকা বরং আমরা হের কাছে যাওয়ান বুদ্ধিমানের কাম। চল, তোকে ভাবির কলেজে যায় আসি। জি ভাই, চলেন। হই হই করে সকলে গাড়িতে ঠেঁচাঠেঁচি করে উঠল। বেলাল গাড়ির ড্রাইভিং সিটে, পাশের সিটে মানিক সওদাগর, পেছনে যাত্রী সিটে দাঁড়িয়ে মুঠো পাতলুর মতো দেখতে ঝন্টু মন্টু, আর আশিক, কিশোর। গাড়ি চলল থানচি সদরে নূরজাহানের কলেজে। ফেব্রুয়ারি মাস, কলেজ পড়ুয়া স্টুডেন্টদের বছরের শেষ যাত্রা। এপ্রিলে নূরজাহানের ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা। এখন ফেব্রুয়ারি মাস প্রায় শেষের দিকে। সে কলেজে খুব কমই উপস্থিত থাকে। পরীক্ষা কিংবা বিশেষ জরুরি কাজ ছাড়া নূরজাহান কলেজে আসে না। এর জন্য অবশ্য কলেজের প্রিন্সিপালের নিকট হাসান সিকদারই দরখাস্ত করে রেখেছিলেন বছর শুরুতে। নূরজাহান প্রি টেস্ট পরীক্ষা শেষ করে কলেজ থেকে বেরোলো। রাস্তার ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে ঝালমুড়ি, ফুচকা, আচার, আমরা, পানিপুরি সহ নানান খাবার চলছে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে। কলেজের পাশে দুটো দোকানও রয়েছে। হাসান সিকদার একটা দোকান হতে পানি কিনেছেন মেয়েদের জন্য। ওনার বাম হাতে লম্বা দাঁড়ি মাথা দিয়ে কাঁধে চেপে ধরে ফতোয়ার পকেট থেকে টাকা বের করেছেন বিল মেটানোর জন্য। নূরজাহানকে কলেজ হতে বেরোতে তিনি দেখেননি। নূরজাহান লম্বা কালো বোরখার নিচে হতে আশেপাশে তাকিয়ে বাবার সন্ধান করলো। নূরজাহান পড়াশোনার জীবনে কখনো বাবা মায়ের হাত ছাড়া স্কুলে কিংবা কলেজের মাটিতে পা রাখেনি। আজও ছোটবেলার মতো করে
হাসান সিকদার কলেজের বাইরের গেটে বসে থাকেন মেয়ের অপেক্ষায়। নূরজাহানের কলেজ শেষে মেয়েকে বাড়ি নিয়ে ফিরেন তিনি। আজও তার ব্যতিক্রম নয়। নূরজাহান ফুটপাত ঘেঁষে দাঁড়িয়ে আশেপাশে বাবার খোঁজ করতেই চোখে পড়ল মানিক সওদাগরের কালো জিপ গাড়িটি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকতে। নূরজাহান ভয়ে নাকি সম্মানের তাগিদে খানিকটা পিছিয়ে গেল নিজেকে আড়াল করে। বোরখার আড়ালে ঢাকা নূরজাহানের মুখভঙ্গি বোঝা গেল না, কিন্তু কোথা থেকে মানিক সওদাগর ঠিকই নূরজাহানের সম্মুখে দাঁড়ালো শটান হয়ে। বোরখার উপর দিয়ে নূরজাহানের দিকে দৃষ্টি কাতর করে বলল, আমার নূরজাহান, তুমি কেমন আছো? কালো রঙের পাতলা নেকাবের আড়ালে নূরজাহানের চোখ ঢাকা। মানিক নেকাবের ওপর দিয়ে নূরজাহানের দিকে কাতর দৃষ্টিতে তাকিয়ে হাত বাড়িয়ে নূরজাহানের গাল ছুঁতে চাইলে তৎক্ষণাৎ নূরজাহান আবারও পেছনে গেল। জড়সড় ভঙ্গিতে আশেপাশের মানুষদের আর চোখের দৃষ্টি পরখ করে বলল, প্লিজ আমাকে ছুঁবেন না, দূরে যান, আমাকে যেতে দিন। নূরজাহানের অস্থির মনোভাব মানিক বোরখার ওপর থেকেই দেখে কাতর গলায় বলল, আমার ভালোবাসা তুমি নূরজাহান। যখন দেখি তোমার চোখে আমার জন্য ভয়, তখন আমি দগ্ধ হই। তোমার বিরহ আমায় ভীষণ পড়াই নূরজাহান। একটু কি ভালোবাসা চায় না? একটু আমার হইয়া দেখো না। তোমার জন্য আমি তাজমহল বানাইতে না পারি, ছোট্ট একটা নূরজাহান মহল ঠিকই বানামো। আর সেই মহলে তুমি হইবা রানী, আমি হইব রাজা। পাশ থেকে মোটা করে মন্টু আমতা আমতা করে মানিককে সংশোধিত করে বলল, ভাই, আপনি রাজা হইবেন আর ভাবি রানী। আপনি তো বেটা মানুষ আর ভাবি মাইয়া মানুষ, তাহলে ভাবি রাজা হইব কেমনে? মানিক সওদাগরের দৃষ্টি নূরজাহানের ওপর থেকে নড়ল না আর না মন্টুর কথায় বিরক্তি রাগ কোনোটা প্রকাশ করলো। মানিক সওদাগরের তৃষ্ণার্ত চোখ নূরজাহানের দিকে তাকিয়ে বলল, আমার রাজ্যে রাজাও নূরজাহান, রানীও নূরজাহান। আমারে তোমার দাস বানাইয়া রাখো নূরজাহান, তবুও আমার হইয়া যাও। তুমি বিনা আমি নিঃস্ব। এই দেখো, আমি তোমার লাইগা শুদ্ধ ভাষায় কথাও কইতে পারি। এই দেখো, আমি শিখছি শুদ্ধ ভাষা, তারপরও কই আমার হইয়া যাইবা তুমি। হঠাৎ করে নূরজাহান মানিক সওদাগরের পাশ কাটাতে চাইলে পথ আটকে বাধা দেয় মানিক। নূরজাহান শক্ত গলায় বলল, পথ ছাড়ুন, তামাশা করবেন না, মানুষ দেখছে, আমাকে যেতে দেন। নূরজাহানের কথায় শক্ত গলায় মানিকও তাল মিলিয়ে বলল, যে তোমারে দেখবার চাইব সে প্রথমে মানিক সওদাগরকে ঠেকাতে হইব নূরজাহান। আর মানিক সওদাগরের ঠেঙানোর সাহস এই জেলায় কারো বুকে নাই। কোথা থেকে একটা তেজি হাতে দা উঠে আসলো মানিক সওদাগরের গলায়। দাটা ধরেছে আসনুর। পাশেই একজন ব্যবসায়ী ডাব কাটছিলেন। আসনুর সেখান থেকে দাটা উঠিয়ে ধরেছে মানিকের গলায়। আসনুর নূরজাহানকে নিজের পেছনে আড়াল করে মানিক সওদাগরের মুখোমুখি হয়ে বলল, মানিক ভাই, পিছিয়ে যান, নূরজাহানের পথ ছাড়ুন, নয়তো আপনার গলা কেটে আমি জেলে যেতেও দ্বিধাবোধ করব না। হঠাৎ আসনুরের আগমনে মানিক সওদাগর কিঞ্চিত ভ্রু কুঁচকে গলায় ঠেকানো আসনুরের দাটি দেখে পর মুহূর্তে আসনুরের দিকে তাকিয়ে হেঁয়ালি করে বলল, এই তোরা দেখ, আমাদের সহজ সরল আসনুরও ছুরি চালানো শিখে গেছে। এই তোরা বাহাবা দে আমাদের আসনুরকে। আসনুর দাঁড়া নামিয়ে মানিকের গলায় আরো খানিকটা জোরালো ভাবে চাপিয়ে ধরে আবারও তেজি গলায় বলে, শুধু ছুরি চালানো না, সময়ে গলাও কাটতে পারি মানিক ভাই, তাই সাবধান। সহজ সরল ভেবে ভুল করবেন না কিন্তু। এই নূরজাহান, চল তো। মানিকের গলায় দাঁটা ঠেকিয়ে আসনুর এক হাতে নূরজাহানের হাত চেপে পাশ কাটাতে চাইলে মানিক আসনুরের দায়ের ওপর দিয়ে নূরজাহানের পথ আটকালো। আসনুরকে সহ পেঁচিয়ে নূরজাহানের হাত চেপে মানিক কাতর গলায় বলল, তোমার এ মেলা দিন ধইরা দেখি না নূরজাহান, তোমার চাঁদ মুখখানা আমাকে একটাবার দেখাও। তোমার বিরহে আমি রোজ পুড়তে পুড়তে ছাই। আমার প্রতি কি একটুও সদয় হওয়া যায় না নূরজাহান? একটু চাঁদ মুখখানা দেখাও না আমারে। এর মাঝে রাস্তার ওপাশ হতে হই হই করে দা হাতে দৌড়ে আসে হাসান সিকদার। পানির বোতলটা রাস্তায় পড়ে রইল। নূরজাহান আসনুরকে ঘিরে মানিক সওদাগরের লোকজন দাঁড়িয়ে থাকতে দেখে তিনি উত্তেজিত এবং ক্ষিপ্ত ভঙ্গিতে দেয়াল হয়ে দাঁড়ালেন মেয়েদের সামনে। দু হাতে ঠেলে ঠুলে মানিক সওদাগরের থেকে মেয়েদের দাঁড়িয়ে ছাড়িয়ে দিয়ে ধাক্কা দিতে মানিককে দূর করে ছিটকে ফেলে দিল। পেছনে মানিক সওদাগরের ছেলেপেলেরা দাঁড়িয়ে থাকতে তারা হই হই করে মানিক সওদাগরকে ধরল পড়া থেকে। পালওয়ান টাইপের কিশোরের মাঝে হাসান সিকদারের দিকে তেড়ে এগিয়ে হাতের লাঠি উঠিয়ে ভারী মারতে সেই লাঠির আঘাত পড়ল আসনুরের মাথায়। আসনুর আল্লাহ গো বলে চিৎকার করে মাথা চেপে ধরতেই নূরজাহান চিৎকার করল তক্ষুনি বুবু বলে। কিশোর আঘাতটা হাসান সিকদারকে করতে চেয়েছিল। আসনুর মাঝে থাকায় সে হাসান সিকদারকে টেনে ধরে বাঁচতে গিয়ে ভারীটা লাগে ওর মাথায়। মেয়েদের চিৎকারে হাসান সিকদার দিকদিশা হারিয়ে তিনি হাতের দাটা ফেলে আসনুরকে ধরতে সুযোগে কিশোর দ্বিতীয় আঘাতটা করতে চাইল হাসান সিকদারকে। নূরজাহান আসনুরকে ছেড়ে হাসান সিকদারের ফেলে দেওয়া দাটা মাটি থেকে নিয়ে কিশোরের পায়ে কোপ মারতে কিশোর চিৎকার করে লাঠি ফেলে মাটিতে বসে গেল রক্তাক্ত পায়ে। সঙ্গীকে আহত হতে দেখে বেলাল ক্ষিপ্ত ভঙ্গিতে এগিয়ে আসলো। কিশোরের লাঠিটা মাটি থেকে তুলে তেড়ে গেল নূরজাহানকে মারতে। দুহাতে লাঠি উঠিয়ে নূরজাহানকে মারতে চাইলে মুহূর্তে গর্জে উঠল মানিক সওদাগর,
এই হারামির বাচ্চা, মারিস না আমার নূরজাহানকে, খবরদার করলাম। বেলাল থেমে গেলেও নূরজাহান থেমে গেল না। রাস্তা থেকে ইটের টুকরো উঠিয়ে মারলো বেলালের কপালে। বেলাল কপাল চেপে চিৎকার করতে ঝন্টু মন্টু আশিক হৈ হৈ করে এগিয়ে এসে কিশোর বেলালকে ধরলো। আর মানিক সবাইকে ডিঙিয়ে নূরজাহানের দুহাত টেনে ধরে ব্যাকুল গলায় বলল, নূরজাহান, ও নূরজাহান, তুমি ব্যথা পাইছো? দেখাও আমারে তুমি কোথায় ব্যথা পাইছো। আসনুরকে ছেড়ে হাসান শিকদার উঠে ধাক্কা দিয়ে মানিককে নূরজাহানের থেকে আলাদা করে গালি দিয়ে বলল, কুত্তার জাত, কুলাঙ্গারের দল, আমার মাইয়ার থেকে দূরে যা, নইলে তোর মতো কুলাঙ্গার একে আমি খুন করবো, জানোয়ারের বাচ্চা। আবারও ছিটকে পড়লো মানিক, এবার পড়েছে ডাবের ভ্যানগাড়ির ওপর। তাতে হাতের কোনোই গাড়িতে লেগে খানিকটা ছিঁড়ে গেল। মানিক তীর মিলিয়ে উঠে হাসান শিকদারের দিকে টেনে ফুড়ে গেল। হাসান শিকদারকে হাত উঠিয়ে ঘুষি মারতে চেয়ে বলল, সারার বইরা শ্বশুর, তোরে আমি। পর মুহূর্তে নূরজাহান সামনে আছে দেখে বাকি গাড়িটুকু ঘিরে বাধ্য ছিলেন নাই হাত নামিয়ে চমৎকার হাসলো। লোকে বলে মানিক সওদাগরের গানের গলা আর তার মন মাতানো হাসি জগৎবাসী পাগল, দুটোই মনোমুগ্ধকর। মানিক চমৎকার হেসে হঠাৎ সালাম দিয়ে ভদ্রলোকের ন্যায় বলল, আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আপনার মেয়ে আমার জামাই। আরে না, আমার মেয়ে আপনার জামাই। আরে থুকু, আপনি আমার মেয়ের জামাই। থু বাল, আমি আপনার মেয়ের জামাই। আয়েন আপনার লগে কোলাকুলি করি আব্বা। মানিক সওদাগর দুহাত মেলে দিল কোলাকুলি করতে, অথচ কিছুক্ষণ আগেই এই লোকটাকে সে মারতে চেয়েছিল। মুহূর্তে কেমন রূপ বদলে ফেললো মানিক সওদাগর। হাসান শিকদার মুখ ভর্তি থুতু মানিকের উপর না ফেললেও তাকে উদ্দেশ্য করে রাস্তায় ফেলে বলল, তোর মতো জানোয়ারের মুখে ওয়াক্থু, জীবন দিমু তারপরে তোর কাছে মাইয়া দিমু না কুলাঙ্গার। মানিক অপমানিত হয়েও হাসলো। হাসতে হাসতে একটা কঠিন কথা বলে ফেলল, আপনার জীবনের বিনিময়ে যদি নূরজাহান আমার হয় তাহলে আপনার জীবনই সই। আমি কিন্তু আপনার শ্বশুর বইলা ছাইরা দিব না চাচা, বুঝা লইয়েন। হাসান শিকদার রক্তাক্ত আসনুর নূরজাহানকে ধরে অটোরিকশাতে উঠালো। রশিদ অটোরিকশা চালাতে শুরু করলো। পেছন থেকে মানিক সওদাগর অটোরিকশা চলে যাওয়ার দিকে তাকিয়ে খোলা গলায় উচ্চ স্বরে আবারও গান ধরলো নূরজাহানের উদ্দেশ্যে, মন যে কেন মানে না, তুমি ছাড়া কিছু বুঝে না, আর যাতনা সহে না, তবুও তোমার প্রেমে আমি পড়েছি, বেঁচে থেকেও যেন মরেছি, তোমার নামে বাজি ধরেছি। নূরজাহানের কলেজটা থানচি সদরে অবস্থিত। এতক্ষণ চারপাশে মানুষ নীরব দর্শক হয়ে তিনজন মানুষকে হেনস্থা হওয়ার দৃশ্যটা দেখেছে। কেউ এগিয়ে আসেনি মানিক সওদাগরের বিরুদ্ধে। থানচি জেলায় বেশ নাম ডাকে পরিচিত সওদাগর পরিবার। ক্ষমতার অপব্যবহার সওদাগর পরিবার থেকেই হয়ে থাকে। মানুষ চোখে দেখে, তারপরে চুপ হয়ে যায়, যেন কিছুই ঘটেনি, সবকিছু স্বাভাবিক। আসনুর নূরজাহান একই কলেজে পড়ে, কিন্তু দুজনের হল দুটো। আসনুর নিজের হল থেকে বেরিয়ে যাওয়ার খোঁজই করছিল। এর মাঝে নূরজাহানকে ঘিরে মানিক সওদাগরকে দেখে সে এই দিকটায় ছুটে আসে নূরজাহানকে বাঁচাতে। দুই বোনের বনিবনা না থাকলেও আসনুর কখনো বাইরের লোকের সামনে নূরজাহানকে অপদস্থ কিংবা একা ছাড়ে না। দুই বোনের রেসারেসি চার দেওয়ালের ভিতরে, বাইরে নয়। গান শেষে মানিক আশিককে বলল, শহরে 3টা পোলা, নাম জানি কি করেছিলে আশিক? আশিক ঝন্টু মন্টুর সাহায্যে বেলাল কিশোরকে ধরে উঠাচ্ছিল ডাক্তারকে কাছে নিয়ে যাবে বলে। কিশোরের চেয়ে বেলালের আঘাতটা অল্প কম হলেও দুজন বেশ আঘাত পেয়েছে। আশিক মানিকের কথার মানে বুঝতে না পেরে বলল, জি ভাই, কেটা, কার কথা কন? হাসান মেম্বারের বাড়িতে উঠছিল যে 3টা পোলা, তাগো নাম কিয়া ছিল রে? রিফাত, হাসিব, মারিত। এগো মধ্যে লিডারকে কইতে পারুম না ভাই, তো ওই রিফাত পোলাটা ডাক্তার আছিল। কি কামে আসিল এই গ্রামে? আশিক সকল তথ্য দিয়ে গড়গড় করে বলল, আমাগো গ্রামে হাসপাতাল বানাইবার চাই, এর লাইগা ভাবিগো বাড়িতে উঠছিল। হাসান মেম্বারি তাগরে দাওয়াত দিয়া নিজের বাড়িতে নিচ্ছিল। আশিকের কথা শেষে মানিক মুখ কুঁচকে বেশ তিক্ততা প্রকাশ করে বলল, সারার বুইরা শ্বশুর না মরা পর্যন্ত শান্তি নাই। যত নষ্টের মূল সারা বুইরাই। কখন যে উপরে যাইব আর হের মাইয়া আমার হইব আল্লাহ জানে। রাত 12টা পেরিয়ে 1টার ঘরে। মধ্যরাতে তনিমা পড়ার টেবিলে বসে, চোখে মোটা ফ্রেমের চশমা। ডাক্তারি পড়তে গিয়ে তনিমাকে বেশ রাত অব্দি পড়তে হয়। চোখের সমস্যাটা তনিমার যখন 9-এ উঠলো তখন থেকেই দেখা যায়, তবে পড়া ছাড়া তনিমাকে কখনো চশমা পড়তে দেখা যায় না। তনিমাদের বাসা গুলশান 1 নম্বরে। তনিমার বাবা জাভেদ শেখ এই বাড়িটা পৈতৃকভাবে পেয়েছিলেন। জাভেদ শেখের 3 ভাই, 5 শতকের বাড়িটায় 3 ভাই মিলে 6 তলা ভবন বানিয়ে প্রত্যেক ভাই 2 তলা করে ভাগে পেয়েছেন। প্রতিতলা 2 ইউনিটের ফ্ল্যাট। 12টি ফ্ল্যাটে 3 ভাই 4টে করে ফ্ল্যাট পেয়েছে। 3 ভাই 3টে ফ্ল্যাটে থাকছে, আর বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া। ঢাকার বাড়িওয়ালা মানুষগুলো ভাড়ার টাকায় চলে। তনিমারাও তাই। জাভেদ শেখের 2 ছেলে 1 মেয়ে, তুহিন, রাফিন, তনিমা। তনিমা সবার ছোট, তুহিন মারিদের সমবয়সী। তবে সে বিয়ে করে এক সন্তানের বাবা। তনিমাদের সঙ্গে একই ফ্ল্যাটে থাকে। রাফিন মেজো, সে চান রাজনীতির পাশাপাশি এবছর মাস্টার্সে ভর্তি হয়েছে। জাভেদ শেখ একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। বর্তমানে পেনশনের টাকায় তনিমাকে পড়াচ্ছেন মেডিকেলে। বড় ছেলে তুহিন বসুন্ধরা গ্রুপে চাকরি করছে। তুহিনের স্ত্রী
সেও হাই স্কুলের শিক্ষিকা। বলা যায় তনিমাদের পরিবারের সবাই শিক্ষিত। তনিমা হাতের পেন্সিলটা খাতার উপর রেখে চোখ থেকে চশমা খুলে দু চোখে বেশ কয়েকবার ছাপটালো। সন্ধ্যা থেকে একটানা পড়া টেবিলে বসে থাকতে থাকতে ওর কোমর পিঠ বেঁকে যাচ্ছে। ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো আরো খানিকটা বাকি। ক্লান্ত তনিমা কাঁধের পেছনে এক হাত রেখে আলসেমিতে আড়মোড়া ভাঙলো। অনেকক্ষণ যাবৎ পড়ায় চোখের খানিকটা ঝাপসা দেখছে, শরীর ম্যাচ ম্যাচ করছে। ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে সময় ঘন্টা হিসেব করে পড়া যায় না, বরং কঠিন অধ্যাবসায় করে পড়তে হয়। তনিমা ডাক্তার হওয়ার স্বপ্নটা জাভেদ শেখের। বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে তনিমা দিন রাত এক করে পড়ছে। বাবাকে ভীষণ ভালোবাসে সে। জাভেদ শেখ যা বলেন তনিমা বাধ্য মেয়ের মতো তা মেনে নেয়। তনিমা খুব চঞ্চল মেয়ে নয়, আবার গম্ভীর চুপচাপ এমনটাও নয়। যারা মধ্যস্থতায় থাকে তনিমা সেই ধরনের একটা মেয়ে। হঠাৎ দরজায় নক হয়। তনিমা পেছন ফিরে তাকালো, দেখলো জাভেদ শেখ হাতে চায়ের কাপ নিয়ে নক করছেন দরজায়। মধ্যরাতে জাভেদ শেখকে দেখে তনিমা ভ্রু কুঁচকে বলল, আব্বু তুমি এত রাতে ঘুমাওনি? জাভেদ শেখ তনিমার ঘরে ঢুকতে ঢুকতে মিথ্যা বাহানা দিয়ে বলল, আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। তারপর হঠাৎ স্বপ্নে দেখলাম আমার মেয়ে বলছে, আব্বু দুধ চায়ের সঙ্গে গরম গরম সিঙ্গারা খাবো, তুমি জলদি জলদি নিয়ে আমার ঘরে এসো তো। মেয়ের ডাক শুনে কি আর ঘুমিয়ে থাকতে পারি? তাই চলে আসলাম। চায়ের কাপের সঙ্গে একটা পলিথিনের প্যাকেটও রয়েছে জাভেদ শেখের হাতে। তিনি চায়ের কাপ, সিঙ্গারার প্যাকেট তনিমার বইয়ের পাশে রেখে টেবিলের একটা চেয়ার টেনে বসতে তনিমা ভ্রু কুঁচকে বলল, তুমি এত রাতে বাইরে গিয়েছিলে আব্বু? জাভেদ শেখ ফের বাহানা দিয়ে বলল, এত রাত কোথায়, মাত্র 1টা বাজে। আর ঢাকা শহরে রাত 12টা মানে সন্ধ্যা 6টা। এখানে ভয় কিসের? জাভেদ সাহেবের কথায় তনিমা অসন্তুষ্ট ভঙ্গিতে বলল, তোমার না হার্টের সমস্যা? হার্টে রিং বসানো আছে, হাই প্রেসার, শ্বাসকষ্ট সবই আছে। বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করলে তোমার বুক ধড়ফড় করে। তারপরও কেন বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করো আব্বু? তোমাকে কতবার বললাম আমার জন্য কিছু আনতে হবে না, তোমাকে নিচে যেতে হবে না, আমারটা আমি নিজে গিয়ে নিয়ে আসবো। আর নয়তো রাফিন ভাই, তুহিন ভাই তো আছেই, ওদের বললে ওরা নিয়ে আসবে। তুমি কেন যাও? যদি কোনো অঘটন ঘটে তাহলে কি হবে বলো তো? তনিমার শাসনে জাভেদ ফের প্রসন্ন হেসে বলল, যদি কিছু হওয়ার থাকে তাহলে সেটা ঘরে বসেও হবে, বুঝেছিস? অসুস্থতার বাহানা দিয়ে আমার মেয়ের আবদার অপূর্ণ রাখতে পারি না। আমি তোমার কাছে কিছু চেয়েছি আব্বু, তাহলে কেন করো এসব? জাভেদের হাসি মুখটা হঠাৎ মলিন হয়ে গেল। উদাস গলায় বলল, তুমি আবদার করো না বলেই আমার এত দুঃখ হয় আম্মু। আমার একটাই মেয়ে তুমি, আর তুমিই আমার অসুস্থতার জন্য আমার কাছে আবদার করা ছেড়ে দিয়েছো। অথচ আমি অপেক্ষায় বসে থাকি আমার ছোট্ট তনিমা কখন আব্বু আব্বু বলে আমার কাছে অনেক আবদার করবে, আর আমি তার সব আবদার পূরণ করব। জাভেদ শেখের মন খারাপে তনিমা চায়ের কাপটা হাতে নিল, হাতে চুমুক দিয়ে বলল, আমি আর ছোট নেই আব্বু, বড় হয়ে গেছি। কথাটা তনিমা সহজভাবেই বলেছিল, কিন্তু এতে জাভেদ শেখের আরো মন খারাপ হলো। তিনি অপেক্ষিক ভঙ্গিতে বললেন, তুমি বড় হয়ে আমাকে পর করেছ। আমার ছোট তনিমাই ভালো ছিল, সারাক্ষণ আমার হাত ধরে ঘুরে বেড়াতো আর শত শত আবদার করত। বাবার মেয়েদের বড় হতে নেই আম্মু, বড় হলে তাদের পর করতে হয়, অন্যের ঘরে পাঠাতে হয়। তাহলে তুমি আমাকে পাঠিও না, রেখে দাও না আমায়, আমি তো থাকতেই চাই। আমি যদি পারতাম তাহলে আমার মেয়েকে চিরকাল আমার ঘরে রেখে দিতাম। মেয়েরা পরের ঘরের সৌন্দর্য, আমি কেন আমার কোল শূন্য করে মেয়েকে পরের ঘরে পাঠাতে চাইছি সেটা তুমি যেদিন মা হবে সেদিন বুঝবে। তুমি মা না হলে এই বাবার বেদনা বুঝবে না মা। তনিমা প্যাকেট ছাড়িয়ে গরম গরম সিঙ্গারা নিয়ে তাতে কামড় বসালো। চা আর গরম সিঙ্গারা খুব পছন্দের খাবার তনিমার, সেজন্য জাভেদ শেখ তনিমাকে মিথ্যা স্বপ্নের কথা বলে এইগুলো নিয়ে এসেছেন। খাবার খেতে খেতে তনিমা বাবার কথা শুনল। তনিমার মনে হলো জাভেদ শেখ এত রাতে তনিমাকে কিছু বলতে এসেছে, তাই সে বলল, তুমি কি কিছু বলবে বাবা? জাভেদ শেখ মেয়ের প্রতি খুবই যত্নশীল। তনিমার ছোট বড় সিদ্ধান্ত জাভেদ শেখই নেন, এতে অবশ্য তনিমার সম্মতিও নিয়ে থাকেন তিনি। পকেট থেকে জাভেদ সাহেব একটা খাম বের করে তনিমার সামনে রেখে বললেন, এখানে একজন ডাক্তারের বায়োডাটা ও ছবি আছে। ছেলেটা ঢাকা মেডিকেলের টিচার, এর পাশাপাশি ছেলেটার পারিবারিক ব্যবসাও আছে। বাবা মায়ের একমাত্র সন্তান সে, দেখতেও নাকি বেশ। তোমার মায়েরও বেশ পছন্দ হয়েছে ছেলেটাকে, তুমি ছেলেটাকে একবার গিয়ে দেখে নিও। তোমার পছন্দ হলে আমরা একদিন ছেলেটার পরিবারকে দেখতে বলবো। তনিমা সিঙ্গারা চিবোতে চিবোতে মুখটা ধীরে ধীরে স্থির করে বলল। হঠাৎ বিয়ের প্রস্তাবে তনিমার মন খারাপ হলো, কিন্তু মুখ ফুটে জাভেদ শেখকে তখন আর কিছু বলল না। জাভেদ শেখ তনিমার মেডিকেল পড়ার মাঝে বিয়ের প্রস্তাব রাখতেন না, যদি না তিনি পরপর 3বার হার্ট অ্যাটাক করতেন। জাভেদ শেখ জীবিত অবস্থায় তনিমাকে বিয়ে দিয়ে যেতে চান, যেন তার মৃত্যুর পর তনিমা ভাইদের অবহেলায় পাত্রী না হয়। তুহিন বউ নিয়ে সংসার করছে, সে তার নিজের সংসার নিয়ে ব্যস্ত, বাবা মা ভাই বোনদের প্রতি তার লক্ষ্য নেই। রাফিন বিয়ে করেনি, তবে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে উচ্ছৃঙ্খলার বিপরোয়া হয়ে রাত বিরেতে বাইরে থাকে।
রোজ একটা করে নালিশ আছে রাফিনের নামে, 4-5টা পুলিশ কেসও হয়ে আছে। রাজনীতিতে জড়িয়ে থাকায় সে 2-1 দিন জেলেই থাকে, এরপর আবার বাড়ি ফিরে আসে। এই নিয়ে তনিমাদের ঘরে কত ঝামেলা হয়। তুহিন ও তার স্ত্রী প্রায় রাফিনের উচ্ছৃঙ্খল চলাফেরার জন্য বাসায় জাভেদ শেখকেও তার স্ত্রীর সঙ্গে রাগারাগি করে। এই চিন্তায় জাভেদ শেখ পরপর 3বার হার্ট অ্যাটাক করে। ওনার হার্টে রিং বসানো হয়েছে। ওনার হাই প্রেসার, শ্বাসকষ্টেরও সমস্যা আছে। সেজন্য জাভেদ শেখ জীবিত অবস্থায় মেয়েকে বিয়ে দিয়ে যেতে চান, নয়তো ওনার অনুপস্থিতিতে ওনার আদরের মেয়ের অবহেলা অনাদর পাবে বলেই জাভেদ শেখ এই অসময়ে তনিমার বিয়ের কথা ভাবছেন। এটা তনিমাও জানে, আর জানে বলেই সে চুপ থাকে। জাভেদ শেখকে চিন্তায় ফেলতে চায় না। তবে বিয়েটা করা আপাতত তনিমার পক্ষে সম্ভব নয়। অজানা চিঠিওয়ালার খোঁজ পেয়ে তনিমা বিয়েতে বসবে, তার আগে নয়। তনিমা জাভেদ শেখের বিয়ের ব্যাপারটাই তৎক্ষণাৎ না করলো না। তৎক্ষণাৎ না করলে জাভেদ সাহেব কষ্ট পাবেন, ভাবেন তনিমা ওনার কথা রাখছেন না। পরে এক সময় তনিমা জাভেদ শেখকে বিয়ের ব্যাপারটা বুঝিয়ে বলবে। তনিমা জাভেদ শেখের দেওয়া খামটি সরিয়ে রেখে বলল, ঢাকা মেডিকেলে টিচার হলে লোকটি কিন্তু আমার স্যার হবে। তুমি কি আমাকে আমার স্যারকে বিয়ে করতে বলছো আব্বু? ছেলেটা শিক্ষিত, লন্ডন থেকে পিএইচডি করেছে, পরিবারটা ভালো, সেজন্য বিয়েটা আমি হাতে নিয়েছি। তুমি ভালো থাকবে সেখানে। তাছাড়া স্যাররাকে বিয়ে করে না নাকি? তনিমা কথা বাড়ালো না, চুপচাপ সিঙ্গারাই কামড় বসালো। ভেতর পড়ছে অজানা চিঠিওয়ালার টানে। এইভাবে কতদিন চুপ থেকে বাবাকে না করবে তনিমার জানা নেই। তবে বাবার অসুস্থতার কথা চিন্তা করে হলেও তনিমাকে খুব দ্রুত বিয়ে করতে হবে। জাভেদ শেখ আরো কিছুক্ষণ তনিমার সঙ্গে বসে থেকে চলে গেলেন। জাভেদ চলে যেতে তনিমা বইয়ের ভাঁজ হাতে একটা ছোট্ট চাবি বের করলো। সেই চাবি দিয়ে পড়া টেবিলের একটা ড্রয়ার খুলে সেখান থেকে এক বক্স চিঠি বের করলো। চিঠিগুলো সাদা খামে মোড়ানো, চিঠির পেছনে লেখা চিঠিওয়ালার চিঠি। তনিমা বক্স হাতে একটা চিঠি খুলে পড়া শুরু করলো। আমার প্রিয় পত্রকন্যা, আপনাকে নিয়ে যখন ভাবতে বসি তখন আমার মাঝে অন্য এক ভাবনা কোনো আসে না। আমার মন মস্তিষ্কের মাঝে তখন শুধু আপনার বিচরণ হয়। মনে হয় আমি কোনো মোহ মায়ায় আটকে গেছি, যে মায়া আমাকে বাঁধতে জানে কিন্তু তার নিবারণ ধ্বংসাত্মক। আমি হারিয়েছি, আপনার মাঝে ডুবেছি, বেরোনোর পথ জানা নেই। আপনি আমার জীবনে হঠাৎ বসন্তের পাখির মতো আগমন করেছেন, যে পাখির নাম, ঠিকানা, পরিচয়, যার কিছুই আমি জানি না। আমি এক অজানা বসন্তের পাখির প্রেমে পড়েছি। আমাকে বাঁচান বসন্তের পাখি, ধরা দিন। আপনি কিনা আমি শূন্য। ইতি, আপনার চিঠিওয়ালা। চমৎকার লেখনীতে মিষ্টি প্রেমের চিঠি। তনিমার কাছে এমন চিঠি 15-20টার মতো জমা আছে। সবগুলো চিঠি তনিমা শতাধিক পারের বেশি পড়ে ফেলেছে। যত পড়ে ততই অনুভূতিগুলো তাজা করে ওঠে এই চিঠিগুলো। অজানা চিঠিওয়ালাকে খোঁজার আকাঙ্ক্ষায় বারবার ভাবায়। তনিমা হাতে চিঠিটা নিয়ে খোলা বইয়ের ওপর মাথা ঠেকায়, চোখে বিন্দু বিন্দু অশ্রুকণা। এই চিঠিটা সে আবার পড়ছে চোখ বুলিয়ে। তখনই বেখেয়ালি চোখ যায় খোলা নোটের দিকে। বায়োকেমিস্ট্রি বইয়ের একটা নোটে লেখা রিফাতের। রিফাত তনিমাদের বায়োকেমিস্ট্রি ক্লাস করায়। ক্লাসের সিট হিসেবে সবাইকে সাজেশন দেওয়া হয়েছে। এটা থেকে সামনের সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে তনিমাদের, কিন্তু সিটে লেখার সঙ্গে চিঠির লেখাগুলো যেন প্রায়শই মিলে যাচ্ছে। তনিমা ধরফড়িয়ে উঠে বসলো, উত্তেজনায় বুক কাঁপছে। কাঁপা কাঁপা হাতে তনিমা দুটো লেখা মেলাতে চোখের পানি জমল। মনে হচ্ছে রিফাত এই চিঠিগুলো লিখেছে তনিমাকে। আসলেই কি তাই? এই চিঠির পেছনের মানুষটা কি তাহলে রিফাত, নাকি তনিমার ভ্রম? তনিমার অতি উত্তেজনায় দুহাতে মুখ ঢেকে হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠল। অন্ধকারে যেন এক বিন্দু আলোর দেখা পেল চিঠিওয়ালাকে ঘিরে। আসসালামু আলাইকুম, কে বলছেন? মিষ্টি স্বরে মিষ্টি সালাম। এই কণ্ঠস্বর মারিদের ভোলার নয়, ভীষণ পরিচিত। আর কষ্টদায়ক এই কণ্ঠ খুঁজে মারিদ দিশেহারা। বিনিদ্র রাত কাটিয়েছে শত শত দিন। মারিদ কানে ফোন চেপে নিস্তব্ধ, নিশ্চুপ বসে আছে। বুক কাঁপছে, অস্থির লাগছে। ফোনের ওপাশের কণ্ঠের মেয়েটি কার কথা শুনতে না পেয়ে ফের মিষ্টি করে ডাকলো। বলল, হ্যালো, কেউ আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হঠাৎ নূরজাহানের কান থেকে ফোন ছিনিয়ে নিল আসনুর। ফোনের ওপর ওড়না দিয়ে চেপে নূরজাহানকে শাসিয়ে বলল, তোর সবখানে অশান্তি না করলে শান্তি লাগে না, তাই না? একটা দিনের জন্য হলেও তো আমাদেরকে শান্তি দিতে পারিস। তোকে মানা করা হয়েছে না কারো ফোন না ধরতে? তুই কেন আব্বার ফোন রিসিভ করতে গেলি? এখন আবার আব্বাকেও মারবি, অলক্ষীর বাচ্চা। নূরজাহান অপরাধী গলায় মিনমিন করে বলল, আব্বার ফোনটা বারবার রিং হচ্ছিল বুবু, সেজন্য রিসিভ করেছিলাম। ফোন রিং হলে কি তোকে রিসিভ করতে হবে? তোকে কেউ বলেছে ফোন রিসিভ করতে? তোর এই অলক্ষীর কাজের জন্য একদিন আমরা সপরিবারে সবাই মরব, শুধু তুই বেঁচে থাকবি কালনাগিন হয়ে। সরি বুবু। আসনুর দাঁত কিরমির করে নূরজাহানের অপরাধী মুখটার দিকে তাকালো। ফোনেরও পাশে মারিদ তখন লাইনে আছে, তবে নূরজাহান আর আসনুরের কথা শুনে নিছে। আসনুর ফোনের ওপর কাপড় চেপে ধরেছিল তাই। তখন হাসান সিকদার ঘরে ঢুকলেন। বসার ঘর হতে ডাকছেন নূরজাহানকে পানি দিতে। বড্ড পানির তৃষ্ণা পেয়েছে ওনার। হাসান সিকদারের ডাকে
নূরজাহান চলে যেতে আসনুর ফোন দিয়ে বসার ঘরে গেল। হাসান সিকদারের দিকে ফোন দিয়ে অস্বাভাবিক স্বরে বলল, আব্বা, আপনার ফোন। হয়তো কেউ কল করেছে, আমি রিসিভ করেছিলাম, আপনি কথা বলুন। আসনু নূরজাহানকে বাঁচাতে মিথ্যেটা বলল। নূরজাহানের বাড়ির কারো ফোন ধরার অনুমতি নেই। হাসান সিকদার নিজেই না করেছেন কিছু কারণবশত, সেজন্য নূরজাহানের ফোন রিসিভ করার বিষয়টা আসনুর নিজের ওপর নিয়েছে। হাসান সিকদার আসনুর হতে ফোনটা নিতে গিয়ে চোখ গেল আসনুরের কপালের দিকে। কালকে মানিক সওদাগরের ছেলেদের আঘাতে আসনুরের কপাল ফেটেছিল বলে সেখানে ব্যান্ডেজ করা হয়েছে। আজ আসনুর নূরজাহানকেও কলেজে যায়নি, নূরজাহানের প্রিটেস্ট পরীক্ষা থাকা সত্ত্বেও না। মানিক সওদাগর গ্রামে থাকলে নূরজাহানের বাড়ির বাইরে বের হওয়া নিষেধ হয়ে যায়। হাসান সিকদার আসনুরের কপালের দিকে তাকিয়ে হাতে ফোনটা নিয়ে চিন্তিত ভঙ্গিতে বললেন, তোমার কপালের ব্যথাটা এখন কেমন আসনুর? জি আব্বা, ভালো। ওষুধগুলা খাইছো? জি আব্বা। আসনুর সম্মতি দিয়ে চলে যায়। আসনুর নূরজাহানের চেয়ে বড়, অথচ হাসান আসনুরকে তুমি আর নূরজাহানকে আপনি করে সম্বোধন ও এত যত্নও করেন। অনেকে বলে হাসান মেম্বার বাবা হিসেবে দুই মেয়ের প্রতি বৈষম্য করেন। নূরজাহানকে যতটা ভালোবাসেন আসনুরের বেলায় তা নেই। এ নিয়ে অবশ্য আসনুর কখনো অভিযোগ করেনি। হাসান কানে ফোন ধরতেই মালিককে বারবার হ্যালো 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 বলতে শুনলেন। তিনি বললেন, হ্যালো কে? হাসানের গলা পেতেই মালিক ঝটপট বলে উঠল, আপনার ফোন কে রিসিভ করেছিল আঙ্কেল? হাসান সিকদার নূরজাহানের ফোন রিসিভ করার ব্যাপারটা জানতো না বলে তিনি আসনুরের নামটাই বললেন। আমার মাইয়া আসনুর। তয় তুমি কেডা? মালিক মনে মনে বেশ কয়েকবার আসনুরের নাম আওড়ালো। এই তো মনে হচ্ছে সে তার অপরিচিতাকে খুঁজে পেয়েছে বহুদিন পর। মারিদ নিজেকে স্থির করে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল, আমি মারিদ, চিনতে পেরেছেন? মারিদকে চিনতে পেরে প্রসন্ন হাসলেন হাসান। উৎফুল্লতায় উত্তর দিয়ে বললেন, হ বাজান, তোমারে চিনবার পারছি। তোমার আম্মা আব্বা বাড়ির সকলে কেমন আছে? জি আঙ্কেল, সবাই ভালো। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ভালা থাকলেই ভালা। তয় তোমরা তো আর আইলা না বাজান, ফোনও দিলা না। কইছিলা তোমরা 8-10 দিন পর ফিরে আইবা, এখন 20 দিন চইলা গেছে, আর আইলা না। আমি ভাবছি তোমরা আর আইবা। কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম আঙ্কেল, সেজন্য আপনার সঙ্গে যোগাযোগ করতে পারিনি। তবে কাল আমরা আসবো আঙ্কেল, সেজন্য আপনাকে ফোন করলাম। আপনি জমি দেখেছেন? আমি কিন্তু সঙ্গে করে 2জন ইঞ্জিনিয়ার নিয়ে আসবো। তারা জায়গা দেখে হসপিটালের প্রজেক্টের ডিজাইন তৈরি করবে। হ বাজান, আমি কয়েকখানা জমি দেখা রাখছি। তয় তোমরা আইসা আমার একবার দেখা লও। এই কয়েকখানা জমি দেখা যেটা তোমাকে পছন্দ হইব ওইটাতে কাজ আগাইও। তোমরা কখন আইবা বাজান? রাত হবে আঙ্কেল। জি ঠিক আছে, আমি তোমাকে অপেক্ষায় থাউম। জি আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। মারিদের কল কেটে যেতেই বসার ঘরে খাটে পা তুলে বসে থাকা তারানুর বেগম হাতের চৌতারায় সুপারি কুটকুট করে কাটতে কাটতে হাসানের উদ্দেশ্যে বললেন, কেডাই ফোন দিছিল হাসান? শহরের মারিদ সাহেব আম্মা। কেন ফোন দিছিল? মারিদ সাহেব কাল আইব কইছে। এর লাইগা হাসপাতালে জমি দেখছি কিনা ওইটা জিগাইতেছিল আম্মা। বসার ঘরে সোফা, টি টেবিল, টিভি, আলনা, ক্যাবিনেট, কর্নার সেটের পাশাপাশি ঘরে একটা কালো রঙের বার্নিশ করা 4 পায়ের খাটও রয়েছে এক পাশে। তারানুর বেগম সেই খাটে বসে সুপারি কাটছেন, হাতে ধারালো জুতারায়। খ্যাঁক স্বভাবের তারানুর বেগম চতুর বটে। মারিদরা শহর থেকে আসবে শুনে তিনি ছেলেকে সাবধান করে বললেন, চেয়ারম্যানের বড় পোলা গ্রামে আইছে। এর গ্রামে থাকতে আমাকে বাড়িতে কোনো পোলা ঢুকবার দিব না, ঝামেলা করব। তুই শহরে পোলাগুলোকে কয়টা দিনের লাইগা কইয়া দে হাসপাতালে যে জমিটা কইয়াছিলি ওইটি জমির মালিক বেচবো না। হের লাইগা তোরে কয়টা দিন সময় দিতে কইবি, আবার নতুন কইরা জমি দেখা তাগো ফোন করলে এরপর যেন তারা গ্রামে আইয়ে। তারানুরের কথাগুলো ফেলার নয়। চেয়ারম্যানের ছেলে মানিক সওদাগরের জন্য হাসান পরিবারের জীবন নরক হয়ে আছে, বিশেষ করে নূরজাহানের। মানিক সওদাগর গ্রামে আছে মানে নূরজাহানের বাইরে যাওয়া নিষেধ। চেয়ারম্যানের ছেলে মানিক জোর জুলুম কিংবা ক্ষমতার জোরে হলেও হাসান পরিবারের ওপর দাপট দেখিয়ে বেড়ায়। হাসান গায়ের জোরে লাঠি তলোয়ার নিয়ে যতটা পারে মানিক সওদাগরের প্রতিবাদ করে, কিন্তু আইনিভাবে কিছুই করতে পারে না মানিকের। আইন মানিক সওদাগরের কথাই চলে। হাসানের কোনো মামলা মোকদ্দমা থানা পুলিশ নেয় না। এই নিয়ে কত কিছু হয়েছে। বলতে গেলে সর্বশান্ত হয়ে আজ হাসান সিকদার বাড়িতে বসে। এই যে কাল তাদের রাস্তায় আঘাত করলো, আসনুরের মাথা ফাটালো। রাস্তায় এত মানুষ দেখেও কেউ প্রতিবাদে গিয়ে আসেনি, আসবেও না মানিক সওদাগরের বিরুদ্ধে। যে আসবে তার জীবনটাই নরকে পরিণত হবে। এমন রোজ কিছু না কিছু হয়। অতি আঘাতে আঘাতে দেয়ালে পিঠ থেকে গেছে বলেই আজ হাসানের পরিবার অস্ত্র হাতে ঘোরে। হাসানের মা তারানুর বেগমের কথায় তেজি ভঙ্গিতে বললেন, যা হবার হইব তখন দেখালমু। আমি হাসপাতালের কাম আটকাবো না আম্মা। এই গ্রামের মানুষ বহু আসার পর আজ একখানা ভালো কাম হইতাছে। আমাগো গ্রামে হাসপাতাল হইব এই খুশিতে গ্রামের মানুষ এলাকার মসজিদে জিলাপি দিছে। তাগো খুশি আমি ভাঙবার পারুম না আম্মা। আমি মারিদ সাহেবকে কইরা দিছি, তারা কালই আসবো। মারিদ সাহেবরা হইল সরকারি লোক, ভোগরে কিছু করতে গেলে তখন সরকারিভাবে চেয়ারম্যান ও তার পোলার বিচার হইব। তুমি নিশ্চিন্তে থাকো আম্মা, কিচ্ছু হইব না।
মারিদ কান থেকে ফোন নামিয়ে বসলো। মারিদের কেবিনে রাদিলও বসা। মারিদি ফোন করে রাদিলকে ডেকে থানচি হসপিটালের কাজে কি কি করণীয় পরামর্শ করতে রাদিলের সঙ্গে আলোচনা শেষে সে হাসান সিকদারের ফোনে কল করেছিল, কিন্তু ভাগ্যবশত সেই কল রিসিভ করে নূরজাহান। মারিদ নূরজাহানের কণ্ঠে তার অপরিচিতাকে খুঁজে পায়। কয়েক সেকেন্ডের জন্য মারিদ স্তব্ধ থমকে যায়। মারিদ ইচ্ছাকৃতভাবে কথা বলেনি নূরজাহানের সঙ্গে। সে নূরজাহানের কণ্ঠে আরো কথা শুনতে চেয়েছিল, কিন্তু মাঝে আসনুর এসে ফোন নিয়ে যাওয়ায় সেটা আর হলো না। হাসান সিকদার নূরজাহানকে কল রিসিভ করতে দেখেনি, তার কাছে আসনুর ফোনটা নিয়ে যাওয়ায় তিনি ভেবেছিলেন আসনুরই মারিদকে কলটা রিসিভ করেছে। সেজন্য মারিদ ওনাকে প্রশ্ন করায় তিনি তখন আসনুরের নামটা বলে দিয়েছিল। মারিদ ধরে নেয় হাসান সিকদারের বড় মেয়ে আসনুরই মারিদের অপরিচিতা। আসনুরের কণ্ঠে তার অপরিচিতাকে খুঁজে পাওয়া গেছে। অপরিচিতা বলেছিল সে কালো, আসনুর শ্যাম বর্ণের, তার মানে আসনুরই মারিদের অপরিচিতা। মারিদ উত্তাপ ও অশান্ত মনে যখন থম মেরে বসে, তখন রাদেল মারিদের মনোভাব লক্ষ্য করে বলল, কি হয়েছে মারিদ, এনিথিং রং? অপরিচিতাকে খুঁজে পেয়েছি। কি? সত্যি? কে সে? হাসান মেম্বারের বড় মেয়ে আসনুর। তুই শিওর হলি কিভাবে? আমার ফোনটা আসনুর রিসিভ করেছিল। 1 বছর 2 মাস 13 দিন 15 ঘন্টা পর আমি তার কণ্ঠ শুনেছি। আমার অপরিচিতা সে। আমি আমার অপরিচিতার কণ্ঠ চিনতে ভুল করতে পারি না রাদিল, সেই আমার অপরিচিতা ছিল। মারিদের আত্মবিশ্বাসের রাদিল বলল, তাহলে এখন কি করবি? যা করার তার সাথে বিয়ে করেই থাকবো। মারিদের কথায় খানিকটা চমকালো রাদিল, ভারী আশ্চর্য গলায় বলল, মানে তুই বিয়ে করবি? কাকে? আসনুরকে? আমার অপরিচিতার সাথে অনেক হিসাব নিকাশ বাকি রাদিল, বিয়ে ছাড়া তার সাথে আমার সেই হিসাব ঝুঁকানো যাবে না। মারিদের কথায় রাদিল ফ্রু কুঁচকে ফের বলল, তুই রিভেঞ্জ নিতে বিয়ে করবি অপরিচিতাকে? মারিদ উত্তর দিল না, প্রশ্ন পাল্টে বলল, কাল থানচি যাচ্ছি হসপিটালের প্রজেক্টের কাজের জন্য, তোর বা রিফাতের সাহায্যের প্রয়োজন হতে পারে। তোর সঙ্গে এবার আমি যাব, তবে থানচিতে তোর হসপিটাল বানানোর কোনো পরিকল্পনা ছিল না। তাহলে হঠাৎ থানচিতে এত টাকা খরচ করে হসপিটাল বানাতে চাইছিস কেন? অপরিচিতার জন্য? মারিদ হঠাৎ গা ছেড়ে চেয়ারে বসলো। রাদিলের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, ভালোবাসায় সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিল, আমি না হয় একটা হসপিটালই বানালাম, দোষ কি তাতে? তাহলে তুই আসনুরকে বিয়ে করছিস সেটা নিশ্চিত? বিয়ের প্রস্তাব কাকে দিবি? হাসান মেম্বারকে নাকি আসনুরকে?